আচ্ছা, এই স্লাইডটা আপনাদেরকে আমি ফুল দিয়ে দিব। এটাতে আসলে আমি এখনো আপডেট করছি। দ্যাটস ওয়াই আমি দিচ্ছি না এখন, বাট এটা আপনারা 100% পাবেন। একদম অ্যাজ ইট ইজ যেটা আছে আমি সেটাই শেয়ার করব। আমি এটা আরেকটু রিচ করার চেষ্টা করতেছি। দ্যাটস ওয়াই আমি এখনই দিচ্ছি না। আপনারা চাইলে আমি হয়তো আপনাদের সাথে শেয়ার দিয়ে রাখতে পারি। বাট আমি এটা পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা পরে ইউজ করতে পারবেন। ওকে। সো আমরা জাস্ট একটু থিওরি পড়ি, দেন আজকে আমরা ২ টা ল্যাব করার চেষ্টা করব। এন্ড সময় থাকলে আমরা ৩ টা ল্যাব করব। ওকে, সো আজকে আমরা যেই ল্যাবটা দেখবো সেটা হলো Amazon Cloud Front। তো এটা অলরেডি জানেন আপনারা অনেকেই যে Amazon তার itself নিজস্ব CDN ইউজ করে। সো সেই CDN এর নামই দিছে আসলে Cloud Front। Amazon Cloud Front is a content delivery network যেটাকে বলা হয় CDN, service provided by AWS that secure deliver data, videos, application and APIs to user worldwide with low latency and high transfer speed। তো CDN হলো কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এরকম অনেকগুলো প্রাইভেট কোম্পানি আছে যাদের নিজস্ব CDN আছে। তারা নিজস্ব ক্যাশ সার্ভারের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে ডেটাগুলো আছে সেগুলো খুব হাই স্পিডে ট্রান্সফার করে। তো অ্যামাজনের ইটসেলফ নিজস্ব CDN আছে যেটার নাম হলো CloudFront, and CloudFront work by caching content at AWS edge location distributed globally and bringing content closer to the end user। অর্থাৎ ডাটা আপনার সার্ভার কোথায় আছে সেটা ডাজন্ট ফ্যাক্ট, আপনার ইউজার কোথায় আছে সেটা ডাজন্ট ফ্যাক্ট। এই CDN নেটওয়ার্কে ইউজারের ক্লোজেস্ট লোকেশন থেকে AWS আপনার সেই ডাটাগুলো দিবে। সেটার জন্য আসলে CloudFront ইউজ করে। অনেক অনেক ফাস্টার হয় কারণ আপনার খুব কমে যায়। আপনার ক্লোজেস্ট লোকেশনে তাদের আ ক্যাশিং সার্ভার বসানো আছে। তো আপনারা অলরেডি আমরা ১ম ক্লাসে আলোচনা করেছি। এই Amazon ক্লাউড AWS এর প্রায় 450 এরকম এডজ লোকেশন আছে যেখানে আসলে ওদের ক্যাশিং সার্ভার আছে সারা ওয়ার্লড ওয়াইড। সো আপনার আপনার আপনি যে হোস্টিংটা করছেন সেই অ্যাপ্লিকেশনটা ওহাইওতে আছে ইউএসএ। কিন্তু আপনার এখান থেকে সবচেয়ে কাছের এডজ লোকেশন হলো ইন্ডিয়ার কলকাতাতে মেবি তাদের একটা আছে যতটুকু দেখলাম অ্যা ইয়াতে ইনফরমেশনে। সো তার মানে আপনার ডেটা যদি আপনি ক্লাউড ফ্রন্ট দিয়ে ইউজ করেন, তাদের নিজস্ব নেটওয়ার্কটা আসলে আপনার ক্লোজেস্ট লোকেশনটা ক্লাউড ফ্রন্ট চুজ করে নিবে। So key feature of Amazon CloudFront: global edge location distributed across AWS edge location worldwide for low latency delivery। অ্যামাজনের আসলে সারা ওয়ার্ল্ড তাদের নিজস্ব ফাইবার অপটিক দিয়ে তাদের নেটওয়ার্ক করা আছে। অ্যান্ড এটাকে বলা হয় গ্লোবাল এডজ নেটওয়ার্ক। তাদের নিজস্ব নেটওয়ার্কে আপনার ডাটাটা ট্রান্সফার হবে, নট ওয়ার্লড ওয়াইড অন্যান্য ইন্টারনেট দিয়ে আপনার ডাটাটা যাবে। তাদের নিজস্ব নেটওয়ার্ক দিয়ে যাবে। সো কনটেন্ট ক্যাশিং, ক্যাশ স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক কনটেন্ট এজ লোকেশন ফর ফাস্টার অ্যাক্সেস এর জন্য আসলে এই ক্লাউড ফ্রন্টটা ইউজ করা হয় বা আমরা যেটা ক্যাশ নামে চিনি, ক্যাশ বলে পরিচিত আমাদের। অ্যান্ড লো ল্যাটেন্সি, হাই স্পিড। সো রাউটার ইউজার রিকোয়েস্ট টু দ্য নিয়ারেস্ট এজ লোকেশন ফর অপটিমাল প্রেফারেন্সেস যেটা অলরেডি বললাম। অ্যান্ড ইন্টিগ্রেশন উইথ AWS সার্ভিস। সো তাদের যে ক্লাউড ফ্রন্টটা এটা আপনি মোস্ট অফ সার্ভিসের সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারেন লাইক EC2, S3, ইলাস্টিক লোড ব্যালেন্সার, API গেটওয়ে। And customizable content delivery, support SSL certificate, URL rewrite and geo restriction। অর্থাৎ আপনি জিওগ্রাফিক্যাল রেস্ট্রিকশন, SSL সার্টিফিকেশন ইউজেস অ্যান্ড URL রিরাইট এগুলো আপনি ক্লাউড ফ্রন্ট দিয়ে ইউজ করতে পারেন। সিকিউরিটি ফিচার, তাদের এটাতে মোস্ট অ্যাট্রাকটিভ ফিচার হলো তারা DDoS প্রোটেকশন করে বাই ডিফল্ট। আপনি যখন ক্লাউড ফ্রন্ট ইউজ করবেন তারা বাই ডিফল্ট আপনার DDoS প্রোটেকশনটা দিবে। So AWS offer application high level security and HTTPS support। So এই ক্লাউড ফ্রন্ট DDoS প্রোটেকশন তো করবেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি এই ক্লাউড ফ্রন্ট এর সাথে তাদের যে ওয়েব সলিউশন আছে অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, আম তো আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে। ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেটা আপনি ইন্টিগ্রেট করতে পারেন। অ্যান্ড ডায়নামিক কনটেন্ট ডেলিভারি, সাপোর্ট ডায়নামিক কনটেন্ট উইথ সার্ভার সাইড প্রসেসিং অ্যান্ড অরিজিন পেজ। রিয়েল টাইম মেট্রিক অ্যান্ড মনিটরিং প্রোভাইডেড, রিয়েল টাইম লগ, ক্লাউডওয়ার্স মেট্রিক, অ্যানালিটিক ডাটা আপনি এখান থেকে দেখতে পাবেন। স্কেলেবিলিটি, স্কেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি যদি বলি, অটোমেটিক্যালি স্কেল, হ্যান্ডেল সাডেন ট্রাফিক স্পাইক অ্যান্ড কস্ট এফিসিয়েন্সি পে অ্যাজ ইউ গো। অ্যান্ড অর্থাৎ আপনি যতক্ষণ ইউজ করবেন, যতটুকু ইউজ করবেন সে অনুযায়ী আপনি তাদেরকে পেমেন্ট করবেন। সো লেটস সে আমরা আজকে আ ২ টা আ আ ২ টা আমরা দেখব। উম একটা হলো আমরা S3 যেই বাকেট ক্রিয়েট করি, S3 স্ট্যাটিক ওয়েবসাইট যে হোস্টিং করলাম সেখানে আমরা কিভাবে এই ক্লাউড ফ্রন্ট ইন্টিগ্রেশন করতে পারি।
অ্যান্ড আরেকটা হলো আমরা যেই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দেখেছিলাম সেখানে আসলে কিভাবে আমরা এই ক্লাউড ফ্রন্টটা আমি ইন্টিগ্রেট করতে পারি সেটা দেখব। সো লেটস ফার্স্ট আমরা আ একটা বিপিসি ক্রিয়েট করি। ওকে, আমাদের এই মুহূর্তে বিপিসি লাগতেছে না, পরেরটাতে লাগতেছে। ফার্স্ট আমরা তাহলে আমরা S3 বাকেট ক্রিয়েট করি। ফার্স্ট টা হলো আমরা একটা বাকেট ক্রিয়েট করব আমাদের এই AWS এর আ আমরা যেই ক্লাউড ফ্রন্ট ইউজ করব সেটার জন্য। তো আমি কোথায় আছি এখন? ইয়েস ইস্ট 1 রিজিয়ন এ আছি। লাইক আমি একটা বাকেট ক্রিয়েট করি। সো আমার যেহেতু হোস্টেড জোন অলরেডি ক্রিয়েট করা আছে, আমি যদি রাউট 53 তে যাই, ওকে। সো বাকেট নেম ডাজন্ট ম্যাটার। আপনি যেকোনো নামে বাকেট ক্রিয়েট করতে পারেন। আফটার দ্যাট আপনার ডোমেইন নামে যদি বাকেটটা ক্রিয়েট করেন তাহলে এট লিস্ট আপনার এটা নোন হবে আপনার জন্য। তো লাইক আমি এই নামে বাকেটটা দিলাম অ্যান্ড শুড বি ACL ডিজেবল অ্যান্ড ব্লক অল পাবলিক অ্যাক্সেস উঠায় দিলাম। একনলেজ অ্যান্ড ক্রিয়েট বাকেট। সো জেনারেলি যেভাবে আমরা একটা বাকেট ক্রিয়েট করি, আমরা একটা বাকেট ক্রিয়েট করলাম এবং এই বাকেটটা আমরা এজ এ আমাদের ওয়েবসাইট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। মেক এজ ওয়েবসাইট, সে কাজটা আমরা করব। এতক্ষণ তো লাগার কথা না। হয়নি? ওকে, দেখি আমাদের কি হলো, বাকেট ক্রিয়েট হয়নি। হয়েছে। ওকে। সো আমাদের এই বাকেটটা এখানে আছে। আ আমরা যেটা করব, আমরা প্রপার্টিজ এ গিয়ে এটাকে যে ওয়েবসাইট হিসেবে আমরা ডিক্লেয়ার করব। সো এডিট এনেবল ওয়েবসাইট অ্যান্ড আমাদের ইনডেক্স ফাইলটা হলো index.html অ্যান্ড সেভ চেঞ্জ। তো এটাতে আমাদের কি দিতে হবে? রিড পারমিশন দিতে হবে পাবলিকলি। তো দ্যাটস ওয়াই আমরা যাব পারমিশনে। পারমিশনে গিয়ে আমরা এডিটে যাব, বাকেট পলিসিতে যাব। আমরা এখানে বাকেট নামটা চেঞ্জ করে দিব। এইখানে হলো আমার বাকেট নাম। এটা এখন পাবলিকলি রিড হয়ে গেছে এই বাকেটটা। বাকেটের যে কনটেন্ট সেটা পাবলিক রিড করতে পারবে। সো লেটস সে আমি কনটেন্ট আপলোড করি অ্যান্ড এড ফাইল। আমার কনটেন্ট অ্যান্ড এখানে একটা ফোল্ডার আছে। ফোল্ডারটা অফ করি। ওকে। সো আমার কনটেন্ট আপলোড অলমোস্ট ডান। ইয়েস, ডান। অ্যান্ড আমরা যদি এবার আমাদের ইন পয়েন্টে যাই, বাকেট ওয়েবসাইট ইন পয়েন্ট সেটাতে যদি যাই, আই হোপ আমরা বাকেট অ্যাপ্লিকেশন হিসেবে ইউজ করতে পারছি। ওকে। তো আমাদের ফার্স্ট স্টেপ হলো আমাদের এই বাকেট ক্রিয়েট করা, সেটাতে অ্যাপ্লিকেশন উঠানো, ডান। এবার আমরা আ হোস্টেড জোন ক্রিয়েট করব। সো অলরেডি এখানে হোস্টেড জোন ক্রিয়েট করা আছে। হোস্টেড জোন মানে আপনার ডোমেইনটা আপনি AWS এ এন্ট্রি দিবেন। সো অলরেডি আমি এটা দেখিয়েছি কিভাবে হোস্টেড জোন ক্রিয়েট করে। জাস্ট ক্রিয়েট হোস্টেড জোন, এখানে ডোমেইন নাম দিবেন এন্ড অবশ্যই পাবলিক হোস্টেড জোন ক্রিয়েট দিবেন। তখন আপনাকে এখানে এরকম কিছু এন্ট্রি দিবে। আপনার সেটা আপনার ডোমেইন প্যানেলে বসাবেন। লাস্ট ক্লাসে আমি দেখিয়েছি যে এখানে যে রেকর্ড গুলা, DNS রেকর্ড গুলা, সেগুলো আপনি আপনার ডোমেইন যেখান থেকে পারচেজ করছেন সেখানে আপনি বসাবেন। এই যে এই এন্ট্রি গুলা। ওকে। তো এটা আমার দরকার নেই। আমি রেকর্ডটা উঠাই দিলাম। সো হোস্টেড জোন ক্রিয়েট করা ডান। এবার আপনি SSL সার্টিফিকেট অর্থাৎ AWS সার্টিফিকেট ম্যানেজার থেকে কিভাবে আপনি সার্টিফিকেট আ জেনারেট করবেন আ সেটা আমি দেখাচ্ছি। তো সার্টিফিকেট ম্যানেজার, আমরা যদি AWS এর সার্টিফিকেট ম্যানেজারে যাই, আপনার ডোমেইন অলরেডি এন্ট্রি দেওয়া আছে। তো এখানে দেখেন আপনার নামে অলরেডি একটা সার্টিফিকেট ইস্যু করা আছে এই নামে। আমি এটা ডিলিট করে দেই। আমি নতুন করে জেনারেট করি। অ্যান্ড সার্টিফিকেট অ্যাসোসিয়েট উইথ এ রিসোর্স। ওকে, সার্টিফিকেট বলছে রিসোর্স এর সাথে অ্যাসোসিয়েট আছে। কোন রিসোর্স এর সাথে একটু দেখতে হবে। ডিলিট করা যাচ্ছে না। আ সিনেম। ওকে, এখানে সিনেম এন্ট্রি দেওয়া আছে। তো আই থিংক এইটা। এটা আমি ডিলিট করে দেই রেকর্ডটা। দেন আমাকে নতুন করে সার্টিফিকেট জেনারেট করতে দিবে। ওকে? সো এবার আমরা সার্টিফিকেট জেনারেট করি।
and এই যে ওকে, এই সার্টিফিকেটটা ডিলিট করি। ডিলিট one to one select সার্টিফিকেট ডিলিট অ্যাসোসিয়েট উইথ বলছে এখানে এটা ইউজ করা হচ্ছে। দেখি এটা কোনটা, কি রিসোর্স অ্যাসোসিয়েটেড উইথ ARN, এটা কি ক্লাউড ফ্রন্ট এত ওকে, ক্লাউড ফ্রন্টে বলছে এটা ইউজ করা আছে। সো আমরা ক্লাউড ফ্রন্টে যাই। AWS ক্লাউড ফ্রন্ট, যে এখানে ক্লাউড ফ্রন্ট এন্ড এই যে এইটা, সো ডিসেবল করে দেই এন্ড ইট উইল টেক টাইম ডিসেবল হইতে। এন্ড এটা ডিসেবলের সাথে সাথে আমাদেরকে আরেকটা জিনিসের এখান থেকে ডিলিট করতে হবে, অরিজিন অ্যাক্সেস পলিসি এটা। সো এটা একটু সময় নিবে, আমরা ওয়েট করতে হবে। তো ডিলিট বাটন এখন এনেবল হয়নি, এটা ডিসেবল হওয়ার পরে দেন আসলে ডিলিট বাটন এনেবল হবে। ইভেন আপনি এখন অরিজিন অ্যাক্সেস পলিসি আপনি ডিলিট করতে পারবেন না মনে হচ্ছে। ওকে, হয়ে গেছে, ফাইন। ওকে, সো এটা যদি আমরা এবার দেখি, রিলোড করি, না এটা এখনো স্টেট ধরে রাখছে। সো আমরা একটু ওয়েট করি, দেন আমরা সার্টিফিকেট জেনারেট দেখব। আমরা আসলে এই সার্টিফিকেটটা ডিলিট করব। ওকে, আমাদের একটা সার্টিফিকেট আছে অনলি, আমরা ডিলিট করে দিব। ক্লাউড ফন্টটা ডিলিট হয়ে গেলে এটা আমরা ডিলিট করতে পারবো। সো উই শুড ওয়েট আ হোয়াইল। কোনো হয়নি। আচ্ছা দেখি আমরা এটা ডিলিট অবস্থা থেকেও আমরা ডিলিট করতে পারি কিনা। নো, সার্টিফিকেট অ্যাসোসিয়েট ক্লাউড ফ্রন্ট 6044, এটার ARN ঠিক আছে কিনা একটু দেখে নেই। ক্লাউড ফ্রন্ট এটা আমাদের ক্লাউড ফ্রন্টটা 6044, হ্যাঁ এটাই। তো আমরা রাইট প্লেসে আছি, এটা ডিলিট হলে আমরা সার্টিফিকেটটা জেনারেট করতে পারবো। এখনো হচ্ছে। আহ, আপনাদের এখানে কেউ নতুন বাজারের দিকে থাকেন নাকি? বাড্ডার দিকে? জি ভাই, আমি থাকি কোথায়? সাইদনগরে থাকি। কোথায় কোথায়? ওই নতুন বাজার সাইদনগর। আচ্ছা, আপনার এখান থেকে যে মাদানি এভিনিউ
সড়ক, এটা কত দূর? নতুন বাজার থেকে একটু মনে হয় দক্ষিণ দিকে এটা, যতটুকু মনে পড়তেছে। ওকে, এটা ডিলিট পারমিশন দিচ্ছে। তো আমরা ডিলিট করে দিলাম অ্যান্ড ইটস ফ্রি নাও। আই থিংক আমরা এখন সার্টিফিকেটটা ডিলিট করতে পারবো। আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ, ওকে, দেন আমরা ডিলিট করি। ইয়েস, আমরা এখন ডিলিট করতে পারছি। তো আমাদের সেকেন্ড স্টেপ ছিল হোস্টের জোন ক্রিয়েট করা, এটা অলরেডি আমরা দেখলাম। এবার থার্ড স্টেপ হলো আমরা এসএসএল সার্টিফিকেট জেনারেট করব আমাদের ডোমেনের জন্য। তো হোস্টের জন্য আমরা যেই ডোমেনটা এন্ট্রি দিছি সেটার জন্য আসলে সার্টিফিকেট রিকোয়েস্ট করতে পারবো। সো রিকোয়েস্ট সার্টিফিকেট, এখানে রিকোয়েস্ট পাবলিক সার্টিফিকেট, নেক্সট, এখানে আপনার ফুললি কোয়ালিফাইড ডোমেন নেম, আমাদের ডোমেন নেম হলো এটা, এন্ড এখানে আমি ফুললি কোয়ালিফাইড ডোমেন দিলাম। ডিএনএস ভ্যালিডেশন, ভ্যালিডেশনটা আপনি কিভাবে করবেন, অর্থাৎ এই ডোমেনের জন্য যে সার্টিফিকেটটা দিবে এটার জন্য ভ্যালিডেশন করতে হয়। আপনি এবার পার্সেস করেন আর ফ্রি ইউজ করেন। ডিএনএস ভ্যালিডেশন করতে পারেন অথবা মেইল ভ্যালিডেশন করতে পারেন। সো মেইল ভ্যালিডেশন করলে admin@domain নাম দিয়ে একটা ভেরিফিকেশন পাঠাবে, এটা এন্ট্রি দিতে হবে। দেন ডিএনএস করলে আপনার আর ডিএনএস প্যানেল যেখানে পোস্টের জন্য এটা রেকর্ড দিতে হবে। সো এটা আমাদের জন্য ইজি, এই জন্য আমরা ডিএনএস ভ্যালিডেশন দিলাম এন্ড রিকোয়েস্ট সার্টিফিকেট। সো আমি এখানে ওয়াইল্ড কার্ড ইউজ করছি না, আমরা স্পেসিফিক ডোমেনের জন্য ইউজ করছি। ওয়াইল্ড কার্ড দিলে স্টার ডট দিতে হতো। তো আমরা অনলি সিঙ্গেল একটা ডোমেনের জন্য আমরা এসএসএল সার্টিফিকেট রিকোয়েস্ট করলাম, এই জন্য আমরা স্টার ডট দিলাম না। যদি এখানে সামনে স্টার ডট দিতেন তার মানে এক্সাম্পল মেল ডট নাসির টেকটক্স ডট এক্স হতো, বা ওয়েব ডট হোয়াট এভার এপিআই ডট এরকম করা হতো। সো আমরা সিঙ্গেল ডোমেনের জন্য দিচ্ছি, দ্যাটস ওয়াই এখানে সামনে কোনো কিছু লিখলাম না। আমার নেট স্লো এর কারণে এরকম হচ্ছে নাকি? এতক্ষণ তো লাগে না, সাধারণত বাকেট ক্রিয়েট হলো তাও এমন করলো। ওকে, আমরা একটু ওয়েট করব, তারপরে রিফ্রেশ দিব। আদারওয়াইজ রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে যেতে পারে যদি কমপ্লিট না হয়। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দেই, দেখি কি অবস্থা। ওকে, সার্টিফিকেটে যদি আমরা যাই আবারও, সার্টিফিকেট, কি হলো, লিস্ট অফ সার্টিফিকেট, না আমাদের রিকোয়েস্টটা যায়নি। আমরা আবারও ক্রিয়েট করি রিকোয়েস্ট, নেক্সট, আমাদের ডোমেন, দেন ডিএনএস ভ্যালিডেশন, রিকোয়েস্ট, এই যে হয়ে গেছে। এবার সাকসেসফুলি একটা সার্টিফিকেট, ওরা পেন্ডিং ভ্যালিডেশন, এখানে দেখেন, আমরা এটা ভ্যালিডেশনটা করে নিতে হবে। আহ, এখানে আছে এই যে ক্রিয়েট এ রেকর্ড ইন রাউট 53। তো এটা যদি আপনি ক্লিক করেন, এই সিনেম রেকর্ডটা আপনি আপনার রাউট 53 তে অ্যাড হয়ে যাবে। ম্যানুয়ালি করতে পারেন অথবা এখানে ক্লিক করে করতে পারেন। আমি এখানে ক্রিয়েট ভ্যালিডেশন দিলাম, ক্রিয়েট রেকর্ড, ডান। আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেল, ভ্যালিডেশন হয়ে গেল। দেখেন আমরা যদি এখানে একটা রিফ্রেশ দেই, এই যে এখানে একটা ভ্যালিডেশন হয়ে গেল, এই যে এটা নতুন বসাইলো, আগে কিন্তু এটা ছিল না। তো এবার যদি আমরা সার্টিফিকেট দেখি, আমাদের এই ডোমেনের জন্য একটা সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। এই যে এটা হলো আমাদের সার্টিফিকেট আইডি, কোন ডোমেনের জন্য, এই ডোমেনের জন্য, টাইপ অ্যামাজন ইস্যুড, স্ট্যাটাস ইস্যুড। ওকে, সো এটা আমরা ইউজ করব। এটা ছিল আমাদের থার্ড স্টেপ। আমাদের ফোর্থ স্টেপ হলো আমরা এবার ক্লাউড ফন্ট ডিস্ট্রিবিউশন যেটা, সেটা আমরা সেট আপ করবো। সো অ্যাজ পার আওয়ার ডায়াগ্রাম, আমরা সার্টিফিকেট ম্যানেজার থেকে সার্টিফিকেট ইস্যু করলাম, বাকেট ক্রিয়েট করলাম, রাউট 53 তে আমরা এই সার্টিফিকেটের জন্য আহ, আমরা ভ্যালিডেশন করলাম এবং রাউট 53 তে আমাদের ডোমেইনটা এড করলাম। এবার আমরা এটা ক্লাউড ফ্রন্ট সেট আপ করবো। তো আমরা এটা ক্লাউড ফ্রন্টে যাব। ওকে, এখানে এই মুহূর্তে কোনো ক্লাউড ফ্রন্ট নাই। এডব্লিউএস ফ্রি টায়ার 1 টিবি অফ ডেটা ট্রান্সফার, এটা 1 টিবি পর্যন্ত ফ্রি, দেন 1 লাখ
HTTP or HTTPS রিকোয়েস্ট বিভিন্ন মডেল আছে যে 10 টিবি মান্থলি হলো এত 0.85 পার জিবি HTTP রিকোয়েস্ট এত এস পার আপনার পে এস গো এখানে প্রাইসিং আরো ডিটেলস দেখতে পারবেন এখানে ফার্স্ট 1 টিবি ফ্রি ফ্রি একদমই ফ্রি নেক্সট 9 টিবি এত নেক্সট 40 টিবি এত ওকে সো আপনি যত বেশি ভলিউম হবে অত আসলে পার্সেন্টেজ মানে টাকার অ্যামাউন্টটা কমে আরকি যেহেতু হিউজ অ্যামাউন্ট অফ ডাটা আপনি ইউজ করবেন তো আমরা একটা ক্লাউড ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করব এখানে অরিজিন ডোমেইনটা কি হবে আমাদের অরিজিন ডোমেইনটা হবে আমাদের S3 এখানে আপনার অরিজিন ডোমেইন S3 যেটা সেটা আপনি সিলেক্ট করবেন এই যে আমাদের হলো এটা আপনার বাকেটটা এটা দেন অরিজিন পাথ ইটস অপশনাল এন্ড ডোন্ট নিড ইট এন্ড ভিউ অফসেট ইনফাইন্ড এটাতে ক্লিক করলে আপনার HTTP অনলি এন্ড পোর্ট হলো 80 এন্ড অ্যাড হেডার দরকার নাই অ্যাডভান্স সেটিং এ কি আছে ওকে এন্ড এখানে দিতে হবে রিডাইরেক্ট HTTP টু HTTPS বিকজ অফ আপনি SSL ইউজ করবেন অ্যালাউ গেট এন্ড হেড রিকোয়েস্ট এন্ড এখানে ক্যাশিং পলিসিটা কিভাবে হবে সেটা এখানে ক্যাশিং অপটিমাইজ আপনি চাইলে নিজে পলিসি ক্রিয়েট করে নিতে পারেন নিজের মতো করে লাইক আমি যদি ভিউ পলিসিতে ক্রিয়েট করি এখানে যে পলিসি গুলো অলরেডি আছে যেটা আমরা ইউজ করছি আমরা ক্যাশিং অপটিমাইজ ইউজ করছি যেটা আমাদের এখানে সিলেক্ট করা আছে দেখেন ক্যাশিং অপটিমাইজড তো ক্যাশিং অপটিমাইজ এখানে দেওয়া আছে ম্যাক্স টিটিএল 31536,000 এটা হলো আসলে ম্যাক্স টিটিএল এটা হলো ডিফল্ট আপনি সর্বোচ্চ এটা সেট করতে পারেন এন্ড মিনিমাম হলো 1 সেকেন্ড ডিফল্ট হলো 86,000 সরি 86,400 সেকেন্ড আই মিন 1 ডেজ মেবি হ্যাঁ একদিনের মতো সর্বোচ্চ আপনি 1 বছর এটাকে ক্যাশ করে রাখতে পারবেন সো আমরা ডিফল্টে ইউজ করলাম আপনি চাইলে আপনার মতো করে ক্রিয়েট করতে পারেন ক্যাশ অপটিমাইজ আমরা ইউজ করলাম এন্ড রেসপন্স হেডার পলিসি লাগবে না ওয়াপ সো ওয়াপটা আমরা এই মুহূর্তে দরকার নেই ডোন্ট এনাবল এন্ড সেটিং এখানে কোনো কিছু করতে হবে না এইখানে সার্টিফিকেট আপনি কোন এসএসএল সার্টিফিকেটটা ইউজ করবেন সেটা এই সার্টিফিকেটটা এবং এইখানে সি নেমে অবশ্যই আপনার ডোমেন নেম ইউজ করতে হবে না হয় আপনি ইয়েতে পাবেন না এটা ক্লাউড 53 তে পাওয়া যায় না সো যদি বলছে অপশনাল কিন্তু আমি এটা এখানে অ্যাড না করলে আমি ইয়েতে পাই না সো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে দিলাম নট ইটস অপশনাল আই থিংক ইটস ম্যান্ডেটরি এন্ড আমরা এসএসএল সার্টিফিকেট যেটা জেনারেট করছি সেটা ইউজ করলাম এন্ড এই যে আমাদের সার্টিফিকেট 809 এন্ড এখানে দেখতে পাচ্ছি যে এটা এন্ড HTTP ভার্সন আপনি সিলেক্ট করতে পারেন আমাদের HTTP 2 আছে এন্ড আই থিংক অল গুড ক্রিয়েট ডিস্ট্রিবিউশন ওকে সো ডিস্ট্রিবিউশন ক্রিয়েট হয়ে গেল এবং এখানে লেখা আছে কি ডেপ্লয়িং সো ইট ইট টেক আ হোয়াইল আই থিংক আপ টু 3 to 5 মিনিটস এর মধ্যে আপনার এটা একটা আপনাকে ডিস্ট্রিবিউশন ডোমেন নেম এই যে একটা র্যান্ডম আইডি দেন cloudfront.net এটা দিয়ে দিল এটা দিয়ে আসলে আপনি অ্যাক্সেস করবেন তো আমাদের ক্লাউড ডিস্ট্রিবিউশন ক্রিয়েট হয়ে গেল বাট ইটস নট ডেপ্লয়েড ইয়েট উই শুড ওয়েট আ হোয়াইল ইন দ্য মিন টাইম আমরা এই যে ক্লাউড ফ্রন্ট ক্রিয়েট করলাম এবং আমাদের যে ডিস্ট্রিবিউশন ডোমেন নেম দিল ইউনিক একটা ডোমেন নেম দিল যেটা দিয়ে আসলে আমাদের ডোমেনের সাথে আমরা ইন্টিগ্রেট করব এই ক্লাউড ফ্রন্টটা তো এই ক্লাউড ফ্রন্ট আমাদের এই যে ডোমেন দেওয়া আছে আমরা এখন আহ, আমাদের রাউট 53 তে যাব এখানে আমরা রাউট 53 টা রিফ্রেশ দেই দেন ক্রিয়েট আ রেকর্ড অর্থাৎ আমরা চাচ্ছি এখন আমাদের যে ডোমেন আছে সেটা দিয়ে যদি আমরা ব্রাউজ করি এটা হলো আমাদের বাকেটের ইন পয়েন্ট বাট আমরা যদি এখানে দেই আমাদের কোনো কিছু আসে না এটা আসলে আমরা চাচ্ছি ডোমেন দিয়ে ব্রাউজ করতে তো এখানে ক্রিয়েট রেকর্ড ওকে এখানে আমাদের রুট ডোমেন দিয়ে আমরা ব্রাউজ করব দ্যাটস হোয়াই আমরা কোনো সামনে কোনো সাবডোমেন ইউজ করতেছি না রেকর্ড টাইপটা এই রেকর্ড এলিয়াস দিব এন্ড এখানে রাউট ট্রাফিক টু অর্থাৎ এই ডোমেনে কোনো যদি ট্রাফিক আসে সেটা এলিয়াস হয়ে কোথায় আসবে সো এলিয়াস আপনার ক্লাউড এডব্লিউএস এর রিসোর্সই করতে হবে আপনাকে আদারওয়াইজ আপনাকে আইপি দিতে হবে যদি আপনি এক্সটার্নাল কোনো সার্ভারে আপনার ট্রাফিক নেন তো আমরা ইউজ করব কি ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন এন্ড আপনার এখানে ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশনটা চলে আসবে দেখেন এটাই আমাদের আসলে এখানে যে দেওয়া আছে ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন এটা এই যে এটা ওকে যে D3 দিয়ে শুরু এটাই তো এখন আমার ডোমেনে যদি কেউ হিট করে
এলিয়াস হয়ে আসলে এখানে চলে আসবে। তো ক্রিয়েট রেকর্ড। ওকে, রেকর্ড ক্রিয়েট হয়ে গেল, এলিয়াস ক্রিয়েট হয়ে গেল, এই রেকর্ড ক্রিয়েট হয়ে গেল। আমাদের এখন যদি এখানে কেউ ব্রাউজ করে তাহলে ক্লাউড ফন্ট ডিস্ট্রিবিউশন এ চলে আসবে। তো আমরা এখন এই ডোমেইন দিয়ে ব্রাউজ করতে পারো। ডোমেইনে ব্রাউজ করার আগে অবশ্যই আপনি চেক করে নিবেন যে আপনার ডোমেইন প্রপাগেশন ডান হয়েছে কিনা। আমরা আমাদের যেই ডোমেইন আছে সেটা দিয়ে আমরা একটু চেক করে নেই। অলমোস্ট চলে আসছে অনেক জায়গায়। বাংলাদেশে না আসলে ব্রাউজ হবে না। ওকে, আই থিংক বাংলাদেশে চলে আসছে। তারপর অনেক সময় ব্রাউজার সমস্যা করে। ওকে, চলে আসছে। ইয়েস, চলে আসছে। ওকে, সো এটা কিন্তু আপনার এখন ক্যাশ থেকে আসতেছে। আই থিংক এখানে ইন্সপেক্ট করলে কোথায় যেন দেখা যায়, আমি ভুলে গেছি যদিও। মানে আমাকে একটু দেখতে হবে। এখানে আসলে সিউর হওয়া যায়। উম আচ্ছা, আমি দেখে জানাবো এটা। আপনি বাট ইটস ওয়ার্ক ফ্রম ক্লাউড ফ্রন্ট। হুম? তো এটা গেল আমাদের একটা ল্যাব অ্যান্ড সেকেন্ড ল্যাবটা মোটামুটি বড়। সেটা হলো আপনি আপনার এটা তো জাস্ট S3 তে। বাট আপনি প্রোডাকশন এ কি হয়? প্রোডাকশন তো আর S3 দিয়ে কেউ ওয়েবসাইট চালায় না, অ্যাপ্লিকেশন চালায় না। অ্যাপ্লিকেশন আপনাকে হয় অ্যা ইকেএস দিয়ে চালান, না হয় EC2 গ্রুপে চালান বা EC2 ইনস্ট্যান্স এ চালান। তো এরকম একটা প্রোডাকশন গ্রেড আমরা সেটআপ দেখব এখন। আমরা একটা প্রাইভেট হোস্টেড জোন ক্রিয়েট করব যেখানে আমাদের অ্যাপ্লিকেশন গুলা থাকবে। সাধারণত অ্যাপ্লিকেশন প্রাইভেট হোস্টেড জোনে থাকে, প্রাইভেট জোনে থাকে। তার সামনে একটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার থাকে যেটা আসলে পাবলিক হয়। সো যার কারণে আমরা এখন ২ টা এভেইলেবিলিটি জোন ক্রিয়েট করব। আ ২ টা আ আ সাবনেট ক্রিয়েট করব। একটা হলো প্রাইভেট, আরেকটা হলো পাবলিক। আমরা ইন্টারনেট গেটওয়ে ইউজ করব। অ্যান্ড এখানে প্যাকেজ ইনস্টলেশন এর জন্য আমরা নেট গেটওয়ে লাগবে। দেন আমরা ক্লাউড ফ্রন্ট ইউজ করব। আ সার্টিফিকেট অলরেডি আমরা ইস্যু করে রাখেছি। অ্যান্ড রাউট 53 ইউজ করছি। তো ওয়াপ টা আমি এখানে ইন্টিগ্রেট করব না এখন। ওয়াপ টা নেক্সট কোনো একটা ইয়েতে দেখাবো। রাউট 53 এর সাথে দেখাবো। অ্যান্ড ওয়াফ আ ওকে, ওয়াফ নিয়ে আজকে আমরা বলব না। সো লেটস ডু আমরা এটা শুরু করব। তার আগে আমরা যেটা করতে হবে আমাদের ক্লাউড ফ্রন্টটা সার্টিফিকেট থাকবে। বাট ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন যেটা আমরা ক্রিয়েট করলাম যাতে একই ডোমেইন দিয়ে করব এটা আমরা ডিসেবল করব। না হয় আমরা পরে ইউজ করতে পারব না এবং এই রেকর্ডটা আমরা ডিলিট করে দিব। এটা আমাদের এই মুহূর্তে আর দরকার নাই। তো ক্লাউড ফ্রন্ট যখন ডিলিট হবে দেন আমরা এখানে কাজ শুরু করব। মিনহোয়াইল আমরা বাকেট থাকুক বাকেটের মতো করে, নো ইস্যুস। আমরা মিনহোয়াইল আমরা বিপিসি ক্রিয়েট করে ফেলি। তো আমরা এখন বিপিসি ক্রিয়েট করব। তো আমরা এখানে বিপিসি তে যাই। আমি ইউএসইস্ট 1 এ আছি। সেখানে একটা বিপিসি ক্রিয়েট করলাম। ওয়াইএম ফ্রড বিপিসি নাম দিলাম। অ্যান্ড নেটওয়ার্ক দিলাম 11.0.0.0 অ্যান্ড /16। ওকে, অ্যান্ড অলরাইট। সো বিপিসির পরে আমরা কি ক্রিয়েট করি? বিপিসির পরে আমরা সাধারণত সাবনেট ক্রিয়েট করি। ওকে? ওকে, আমরা ২ টা সাবনেট ক্রিয়েট করব। একটা হলো পাবলিক আর একটা হলো প্রাইভেট। সো আমরা সাবনেটে ক্রিয়েট করব। ক্লিক করব। দেন ক্রিয়েট সাবনেট। সাবনেটে অবশ্যই কি লাগে? আ ভিপিসি সিলেক্ট করা লাগে। আমরা ভিপিসি সিলেক্ট করলাম। সাবনেট নেম হলো পাবলিক সাবনেট 1 অ্যান্ড অ্যাভেইলেবিলিটি দিলাম আ 1 এ অ্যান্ড সিআইডিআর দিলাম অ্যান্ড সিআইডিটা দিলাম 11.0. আ আ 1.0/24 অ্যান্ড ওকে, অ্যান্ড আরেকটা সাবনেট ক্রিয়েট করে ফেলি একসাথে। আমাদের ২ টা সাবনেট হলো পাবলিক। সো পাবলিক সাবনেট আ সরি 1 এ ছিল একটা, একটা 1 বি অ্যান্ড অ্যাবিলিটি জোন 1 বি ম্যাচ করে দিলাম। অ্যান্ড আমাদের এখানে সিআইডি টা আমরা এখান থেকে কপি করে নেই। তো সিআইডি টা এখানে ২ এর জায়গায় ১ বসাই। ওকে, অ্যান্ড আমরা এবার প্রাইভেট সাবনেট ক্রিয়েট করব। সো এগেইন আমরা আরেকটা সাবনেট ক্রিয়েট করি যেটা আসলে পাবলিক না প্রাইভেট। প্রাইভেট সাবনেট রেফারেন্স জোন 1 দিলাম।
and 11.0.2 2 হবে না 3 হবে যেহেতু 2 অলরেডি আমরা নিয়ে নিছি 3.0 and /24 তো ইটস ডান আমরা আরেকটা সাবনেট ক্রিয়েট করব যেটা আমরা আহ, এখানে 3 জায়গায় আমরা 4 দিব এবং প্রাইভেট সাবনেট এটা A হবে and এটা হবে B প্রেফারেন্স হবে B তো আমরা 4টা সাবনেট ক্রিয়েট করলাম এখানে 2টা প্রাইভেট 2টা পাবলিক একটা বিবিসির আন্ডারে ক্রিয়েট সাবনেট সাবনেট গুলো ক্রিয়েট হচ্ছে 4টা একসাথে ওকে আমাদের সাবনেট ক্রিয়েট হয়ে গেল পাবলিক সাবনেট হলো আমাদের 2টা এন্ড প্রাইভেট সাবনেট হলো 2টা তো দেন আমরা কি করব আমরা ইন্টারনেট গেটওয়ের সাথে অ্যাটাচ করে দিব ইন্টারনেট গেটওয়েতে ক্লিক করব আমাদের এখানে ইন্টারনেট গেটে ডিফল্ট একটা থাকবে তো আমরা একটা ক্রিয়েট করে নিতে পারি আমরা ক্রিয়েট করে নিলাম তো লাইক শর্ট আইজিডব্লিউ ইন্টারনেট গেটওয়ে আমরা নাম দিলাম এন্ড আমরা এটা অ্যাটাচ করে নিব অ্যাকশন থেকে অ্যাটাচ বিপিসি কোন বিপিসির সাথে আমাদের অ্যাটাচ হবে প্রড বিপিসির সাথে অ্যাটাচ হবে ওকে তো এবার আমরা রাউট টেবিলে যাব রাউট টেবিলে আমরা 2টা রাউট টেবিল ক্রিয়েট করব একটা হলো পাবলিক রাউট টেবিল আর একটা হলো পাবলিক প্রাইভেট রাউট টেবিল তো আই এম পাবলিক রাউট টেবিল পাবলিক রাউট টেবিল বিপিসি হলো এটা ক্রিয়েট রাউট টেবিল সো রাউট টেবিলের সাথে আমরা এডিট রাউট টেবিল এখানে রাউট টেবিলে পাবলিক যেহেতু সো ইন্টারনেট সবাইকে দিব আমরা ইন্টারনেট গেটওয়ে দিয়ে যেটা অলরেডি আমরা ক্রিয়েট করলাম একটু আগে সেটা এন্ড এখানে আমরা সাবনেট অ্যাসোসিয়েট করব এখানে 4টা সাবনেটের মধ্যে যেগুলো পাবলিক সেগুলো এখানে নিয়ে আসবো যেটাতে আমরা ডিরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস করব তো আমরা পাবলিক যেগুলা সেগুলো এখানে নিয়ে আসলাম পাবলিক 2টা সেগুলো নিয়ে আসলাম তো আমাদের যে পাবলিক যে রাউট টেবিলটা আছে সেটা ডান এবার আমরা প্রাইভেট একটা রাউট টেবিল ক্রিয়েট করব ক্রিয়েট রাউট টেবিল এখানে আমরা এখানে দিলাম প্রাইভেট রাউট টেবিল এন্ড আমাদের যে বিপিসি আছে ওয়াইএম প্রড বিপিসি সেটা সিলেক্ট করলাম ক্রিয়েট রাউট টেবিল এন্ড আমরা এখানে সাবনেট অ্যাসোসিয়েট করব এডিটে গিয়ে আমরা এখানে আমাদের যে প্রাইভেট 2টা সাবনেট আছে সেই 2টা সিলেক্ট করলাম এন্ড সেভ অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের প্রাইভেট সাবনেটেও ইন্টারনেটের প্রয়োজন আছে যেটা আসলে আমরা নেট গেটওয়ে দিয়ে দিব দ্যাটস ওয়াই আমরা এখানে নেট গেটওয়েতে আসবো এবং নেট গেটওয়ে থেকে আমরা একটা নেট গেটওয়ে ক্রিয়েট করব তো নাম দিব ওয়াইএম প্রাইভেট নেটওয়ার্ক নেট গেটওয়ে এন্ড আমরা সাবনেট নেট গেটেও অবভিয়াসলি আপনাকে পাবলিক সাবনেটেই রাখতে হবে ইন্টারনেট পাওয়ার জন্য সো আমরা এখানে পাবলিক সাবনেট সিলেক্ট করব এখানে পাবলিক এন্ড ইলাস্টিক আইপি দিতে হবে সো ইলাস্টিক আইপি এই মুহূর্তে আমাদের নেওয়া নাই অ্যালোকেট ইলাস্টিক আইপি যদি ক্লিক করেন এখানে একটা ইলাস্টিক আইপি চলে আসবে দেন ক্রিয়েট নেট গেটওয়ে আমাদের নেট গেটওয়ে আমরা পেয়ে গেলাম এবার আমরা আবারও রাউট টেবিলে যাব এবং আমাদের যে প্রাইভেট রাউট টেবিল আছে সেখানে যাব এখানে আমরা এডিট রাউট দেন এড এন্ড এখানে আমরা এটাতে আমরা ইন্টারনেট গেটওয়ে না আমরা এবার নেট গেটওয়ে দিব আমাদের নেট গেটে আসছে ওকে এটা আমাদের নেট গেটে সেভ চেঞ্জ সো আমাদের বিপিসি ডান আমরা যদি একটু বিপিসি তে যাই এন্ড বিপিসি তে যাব আমাদের যে বিপিসিটা ওয়াইএম ফ্রড বিপিসি এটাতে যদি যাই তাহলে আমরা এটার ইনফ্রাস্ট্রাকচার রিসোর্স ম্যাপটা দেখলে বুঝতে পারবো পাবলিক যে সাবনেট গুলো আছে সেগুলো সরাসরি পাবলিক রাউট টেবিল হয়ে ফ্রড ইন্টারনেট গেটওয়েতে চলে যাবে আর যেগুলা প্রাইভেট সাবনেট আছে সেগুলা সরাসরি ইন্টারনেটে যেতে পারবে না প্রাইভেট সাবনেট গুলো আসলে প্রাইভেট নেটওয়ার্কের যে নেট গেটওয়ে আছে সেটা দিয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ পার রিসোর্স ম্যাপ তো এটা ছিল আমাদের ফার্স্ট প্লেগ্রাউন্ড সেটআপ করা যে আমাদের বিপিসি অর্থাৎ আমাদের ইসি2 ইনস্ট্যান্স গুলো কোথায় থাকবে সেটা আমরা সেটআপ করেছি সো অ্যাজ পার আমাদের ডায়াগ্রাম এবার আমরা প্রাইভেট সাবনেটে আমরা ইসি2 গ্রুপ ক্রিয়েট করব যেখানে আসলে আমরা আহ, আমাদের ইসি2 মেশিন গুলো আমরা লঞ্চ করব সো আমরা এখন ইসি2 অটো স্কেল আপ গ্রুপ যখন ক্রিয়েট করছিলাম ইজ লাইক সেম আপনাকে প্রথমে টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে দেন সিকিউরিটি পলিসি ক্রিয়েট করতে হবে দেন এএলবি দিতে হবে ওকে এটাই আমরা করব এখন আবার সো আমরা চলে যাচ্ছি এগেইন
EC2 EC2 তে। তো আমাদের ফার্স্ট স্টেপ যেটা যে আমাদের VPC সেটআপ করা, রাউট টেবিল সেটআপ করা, ইন্টারনেট গেটওয়ে, নেট গেটওয়ে ডান। এবার আমরা EC2 তে যাব অ্যান্ড প্রথমে আমরা টার্গেট গ্রুপ ক্রিয়েট করব। তো এখানে আমরা টার্গেট গ্রুপ দেখতে পাচ্ছি। তো এখানে টার্গেট গ্রুপ আপনি ক্রিয়েট করবেন। ইনস্ট্যান্স পেজ অ্যান্ড টার্গেট গ্রুপ নাম দিলাম। অ্যান্ড আমাদের যেহেতু আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ইউজ করব, সো আমরা এখানে HTTP সিলেক্ট করব। যদি আমাদের নেটওয়ার্ক লোড ব্যালেন্সার হতো তাহলে আমরা TCP ইউজ করি। সো HTTP অ্যান্ড পোর্ট হলো 80 ফাইন। অ্যান্ড কোন VPC তে থাকবে সেটা হলো প্রড VPC তে থাকবে অ্যান্ড হেলথ সেক ওকে। আমাদের টার্গেট গ্রুপ এখানে 80 অল ডান। এখানে আপনি চাইলে আপনি আগে থেকেও ও আপনি EC2 ইনস্ট্যান্স ক্রিয়েট করে এখানে টার্গেট গ্রুপে নিয়ে আসতে পারেন। ওকে, আমরা টার্গেট গ্রুপ ক্রিয়েট করলাম। এবার আমরা আম ২ টা আ সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব। একটা হলো আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এর জন্য, আরেকটা হলো এই যে টার্গেট গ্রুপ ক্রিয়েট করলাম সেটার জন্য। তো আমরা সিকিউরিটি গ্রুপে যাব। এখানে ডিফল্ট ২ টা সিকিউরিটি গ্রুপ আছে। আমরা নতুন করে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব। এটার নাম দিলাম ফ্রড ALB সিকিউরিটি গ্রুপ অর্থাৎ ফ্রড অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার সিকিউরিটি গ্রুপ। ডেসক্রিপশন সেম নেম দিলাম। বিপিসি হলো আমাদের ওয়াইএম ফ্রড বিপিসি। ইনবাউন্ড রুলে যেহেতু আমাদের এটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, এখানে বেসিক্যালি কি লাগবে? শুধু HTTP ট্রাফিক লাগবে অ্যান্ড HTTPS ট্রাফিক লাগবে। তো HTTP ট্রাফিক দিলাম অ্যান্ড ফ্রম এনিহোয়ার অ্যাজ ওয়েল অ্যাজ আমরা HTTPS ও দিয়ে দিলাম। HTTPS অ্যান্ড এনিহোয়ার অল গুড। ওকে। এবার আমরা একটা অটো স্কেলিং গ্রুপ যেটা ক্রিয়েট করলাম সেটার জন্য একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব। এগেইন আমরা সিকিউরিটি গ্রুপে যাব। ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ। এখানে আরেকটা সিকিউরিটি গ্রুপের নাম দিলাম। এটার নাম দিলাম অটো স্কেলিং গ্রুপ। এটার নাম দিয়ে দেই AUT অটো অটো TG অটো স্কেল টার্গেট গ্রুপ টার্গেট গ্রুপের জন্য যে সিকিউরিটি গ্রুপ সেটা। ওকে, ডেসক্রিপশনটা আমি সেম দিলাম অ্যান্ড বিপিসি হলো আমাদের ইউএম প্রড বিপিসি। তো এখানে আপনি একটু রেস্ট্রিক্ট হইতে পারেন। কি রেস্ট্রিক্ট হইতে পারেন? আপনার টার্গেট গ্রুপে কারা আসবে? ট্রাফিক। কোথা থেকে আসবে ট্রাফিক? সো আপনার টার্গেট গ্রুপের ট্রাফিক আসবে অনলি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার থেকে। আপনি সবার জন্য আসলে এখানে দেওয়ার প্রয়োজন নাই। তো দ্যাটস ওয়াই আমি এখানে অনলি HTTP দিব, অ্যান্ড এখানে একটু আমি রেস্ট্রিক্ট হব। সেটা হলো আমি অনলি আমাদের যেই ফ্রড ALB যেই সিকিউরিটি গ্রুপ আছে সেখান থেকে ট্রাফিক এলাও করব। আর কাউকে এলাও করব না। কারণ আমার এই যে সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করতেছি, এটা ক্রিয়েট করতেছি আমাদের টার্গেট গ্রুপের জন্য। EC2 অটো স্কেলার টার্গেট গ্রুপ, যেখানে শুধু লোড ব্যালেন্সার এলাও। অন্য কোনো ট্রাফিক আসার কোনো অপশন নাই বিকজ অফ দ্যাটস অন দা প্রাইভেট সাবনেটে আছে। তো ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ যদি লাগে প্রয়োজনে আমরা পরে পোর্ট বা প্রোটোকল আমরা এলাও করব। আমাদের সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট ডান। এবার আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করব অ্যান্ড আমরা লোড ব্যালেন্সারে যাব। সো ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো লোড ব্যালেন্সার আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করব। এখানে একটা নাম দিলাম, লাইক নাম দিলাম অ্যান্ড ইন্টারনেট ফেসিং অবভিয়াসলি IPv4 রিসোর্স ম্যাপিং এখানে কি অবশ্যই প্রড VPC অ্যান্ড তার ২ টা অ্যাভেইলেবিলিটি জোন লাগে মাস্ট। তো এগুলো হলো কি? এখানে পাবলিক সাবনেট। এটা কেন? অবশ্যই পাবলিক। ২ টাই পাবলিক সাবনেটে হইতে হবে। ওকে। অ্যান্ড সিকিউরিটি গ্রুপ আমরা ক্রিয়েট করছি। সো আমরা সিকিউরিটি গ্রুপটা চেঞ্জ করে দেই। আমাদের ফ্রড অটো স্কেল সিকিউরিটি গ্রুপ না, আমাদের ফ্রড ALB সিকিউরিটি গ্রুপ এটা। ওকে। অ্যান্ড এখানে দিতে হবে আপনার টার্গেট গ্রুপ। ওকে। সো পোর্ট হলো যেহেতু এটা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, সো আমরা HTTP অ্যান্ড 80 টার্গেট গ্রুপ হলো এটা। টার্গেট গ্রুপে আমরা পোর্ট একই দিয়েছিলাম। অ্যান্ড ওয়াফ আমরা নিব না। ক্লাউড ফ্রন্ট আমরা পরে ইউজ করব। তো গ্লোবাল অ্যাক্সিলারেটর আমরা ইউজ করব না অ্যান্ড ক্রিয়েট লোড ব্যালেন্সার। সো আমাদের স্টেপ 2 এর মধ্যে ছিল আ আ টার্গেট গ্রুপ ক্রিয়েট করা, অ্যান্ড দেন সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করা, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ক্রিয়েট করা, দেন ডান। এখন আমরা লঞ্চ টেমপ্লেট ক্রিয়েট করব যাতে করে আমরা অটো স্কেল আপ গ্রুপটা ইজিলি ক্রিয়েট করতে পারি।
সো আমরা EC2 ইনস্ট্যান্স এর এখানে লঞ্চ টেমপ্লেটে যাব। এখানে আমরা আগের একটা আছে আমি এটা ডিলিট করে দিচ্ছি। এটা আমাদের দরকার নাই। ডিলিট টেমপ্লেট, ডিলিট। ওকে, ইন দ্য মিন টাইম আমরা ক্লাউড ফ্রন্টে যাব। আমাদের ক্লাউড ফ্রন্টে যেটা ডিসেবল হচ্ছিল, আই থিংক সেটা হয়ে গেছে। এবার আমরা ডিলিট করে দেই। হ্যাঁ, এবার ডিলিট বাটন চলে আসছে। ওকে, ডিলিট। এটা ডিলিট হয়ে যাক। আমরা একটা লঞ্চ টেমপ্লেট ক্রিয়েট করব। ক্রিয়েট লঞ্চ টেমপ্লেট। এখানে নাম দিব লাইক অটোস্কেলেপ লঞ্চ টেমপ্লেট হোয়াটএভার। এন্ড এখানে আমাদের কুইক স্টার্ট লাইক আমরা উবুন্টু দিব। এন্ড আমরা এখানে আমাদের ইনস্ট্যান্স টাইপ T2 মাইক্রো। আমাদের টেস্টিং এর জন্য হচ্ছে বেশি কিছু দরকার নাই। এন্ড নেটওয়ার্কে আপনার সরি কি পেয়ার দিতে হবে, আমি এটা দিলাম। নেটওয়ার্কে আমরা কি দেব, আমাদের এটা কোথায় থাকবে, পাবলিকে না প্রাইভেটে? অবশ্যই প্রাইভেট। আমরা প্রাইভেট দিলাম, প্রাইভেট সাবনেট। এন্ড সিকিউরিটি গ্রুপ অলরেডি আমরা ক্রিয়েট করে রাখছি, ফ্রড ALB। এটা আমরা ইউজ করব, সরি এটা। ওকে, এন্ড নেটওয়ার্ক কনফিগারেশন আমাদের যেহেতু এটা প্রাইভেট আইপি তে থাকবে, সো এখানে পাবলিক প্রাইভেট সাবনেট আছে, সো এখানে পাবলিক আইপি অ্যাসাইন করা লাভ নাই। যদি লাগে আমরা পরে নিব। এন্ড অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমাদের এখানে স্ক্রিপ্ট দিয়ে দেব ইনিশিয়ালি, যাতে সে উম, আমাদের nginx সার্ভারটা ইনস্টল দিতে পারে আমরা টেস্ট করার জন্য। সো এখানে একটু ভালো করে দেখে নেই। সাবনেট থাকবে প্রাইভেট সাবনেট 1B তে থাকবে, এতে রাখতে পারেন, সমস্যা নেই। সিকিউরিটি গ্রুপ হলো ফ্রড অটোস্কেলেপ সিকিউরিটি গ্রুপ। ওকে, I think all done. Create launch template. ওকে, এবার আমরা অটো স্কেল আপ ক্রিয়েট করব। সো আমরা আবার EC2 তে যাব এন্ড অটো স্কেল আপ গ্রুপ, ক্রিয়েট অটো স্কেল আপ গ্রুপ, নাম দিলাম। দেন লঞ্চ টেমপ্লেট যেটা আমরা ক্রিয়েট করলাম মাত্র সেটা দিলাম। আমাদের ভার্সন না, এটা ভার্সন 1, দ্যাটস এটা। ওকে, লঞ্চ টেমপ্লেট এটা, সিকিউরিটি গ্রুপ এটা, এন্ড T2 মাইক্রো। ওকে, নেক্সট যাই। দেন ভিপিসি সিলেক্ট করতে হবে, আমাদের ফ্রড ভিপিসি। এন্ড অ্যাভেলেবিলিটি জোন, আমাদের অ্যাভেলেবিলিটি জোন অবশ্যই প্রাইভেটে থাকবে, তাই না? তো প্রাইভেট এই দুইটা, নট পাবলিক। ওকে, হ্যাঁ প্রাইভেটে আমরা দিলাম। এন্ড ওকে, নেক্সট যাব। তো অ্যাটাচ এক্সিস্টিং লোড ব্যালেন্সার, এখানে আমরা লোড ব্যালেন্সার যেটা ক্রিয়েট করলাম সেটা চুজ করব। এন্ড দেন নেক্সট যাব। তো এখানে ম্যাক্স কটা থাকবে, লাইক আমাদের 3টা। এন্ড টার্গেট ট্রেসিং সিপিইউ দিলাম, লাইক 30% এর বেশি হলে সে নতুন নিবে। ওয়ার্ম আপ বাই ডিফল্ট 300 থাকুক সে। এন্ড ক্যাপাসিটি, ওকে ওকে, আর কিছু করা লাগবে না। নেক্সট নেক্সট নেক্সট, একবার রিভিউ করতে বললো। ওকে, ডান। সো ফার আমাদের যেই ডায়াগ্রাম ছিল, আমাদের অটো স্কেল আপ গ্রুপ ডান, আমাদের লোড ব্যালেন্সার ডান। এন্ড মিনহোয়াইল আমাদের ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ করা আছে ভিপিসির সাথে, নেট গেটওয়ে অ্যাটাচ করা আছে প্রাইভেট সাবনেটের সাথে। আমরা রাউট টেবিল দিয়ে সেটা করেছি। এন্ড এখন আমরা ক্লাউড ফ্রন্ট ক্রিয়েট করব। তার আগে আমরা এটা চেক করে নেই আমাদের যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার সেটা টার্গেট গ্রুপের সাথে আমার অ্যাটাচ হয়েছে কিনা, এবং আমি আমার যেখানে অ্যাপ্লিকেশন আছে সেটা আমি ব্রাউজ করতে পারি কিনা। তো আমরা যদি একটু EC2 ইনস্ট্যান্সে যাই, দেখি আমাদের যে EC2 ইনস্ট্যান্স আমরা দিয়েছি মিনিমাম একটা, সেটা ক্রিয়েট হয়েছে কিনা। আমরা যদি ক্রিয়েট হয় দেন আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দিয়ে সেটা আমরা আগে অ্যাক্সেস করব, দেন আমরা ক্লাউড ফ্রন্টে যাব। আমি একটু রিফ্রেশ করি, ইনিশিয়ালাইজিং। আমরা একটু ওয়েট করব, এটা রান হলে দেন আমরা যাব। কারণ অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার যদি কাজ না করে তাহলে আপনার ক্লাউড ফ্রন্ট আসলে কাজ করবে না। কারণ আপনার ইনিশিয়ালি আপনার টার্গেট ট্রাফিকটা আপনার লোড ব্যালেন্সারে আসবে ক্লাউড ফ্রন্ট থেকে।
সো এটা আমাদেরকে আগে ঠিক করতে হবে। অর্থাৎ আমাদেরকে আগে এতটুকু পর্যন্ত ঠিক করতে হবে, দেন আমরা ক্লাউড ফ্রন্ট এ যাবো। আমাদের সার্টিফিকেট ম্যানেজার নেওয়া আছে। AWS এর অ্যা রাউট 50 তে হোস্টেড জোন ক্রিয়েট করা আছে। সো আমাদের একটা নেক্সট স্টেপ হবে ক্লাউড ফ্রন্ট। বাট তার আগে আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমার EC2 এর সাথে, অটোস্কেলার গ্রুপ সাথে, টার্গেট গ্রুপের সাথে কমিউনিকেশন করতে পারতেছি কিনা সেটা আমরা দেখব। তো আমরা একটু ওয়েট করব। ওকে, আমরা ইন দ্য মিন টাইম আমাদের যে লোড ব্যালেন্সারটা আছে সেখানে যাই, তার কি অবস্থা দেখি। এখানটায় আমরা হেলথ স্ট্যাটাস দেখতে পারবো। হেলথ স্ট্যাটাস দেখলে বোঝা যাবে যে আসলে কি অবস্থা আপনার অ্যাপ্লিকেশনের। রিসোর্স ম্যাপ, ইয়েস, রেডি, পেয়ে গেছে। আমরা মনে হয় এখন ব্রাউজ করতে পারবো। দেখি। ইয়েস, পেয়ে গেছে। ওকে। তো আমাদের এটাই ছিল Nginx এর স্ক্রিপ্ট, যে আমরা একটা জাস্ট কোন আইপি থেকে অ্যাক্সেস করতেছে সেটা আমরা দেখবো। এটাই ছিল আমাদের টার্গেট। ওকে, সো আমাদের লোড ব্যালেন্সার কাজ করতেছে। সো ফার আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার নেট গেটে, ইন্টারনেট গেটে, প্রাইভেট সাবনেট থেকে আমার যে অ্যাপ্লিকেশন সেটা সার্ভ করতেছে। তো দেখেন আপনার এই অ্যাপ্লিকেশন কিন্তু এখন একদম সিকিউর একটা প্রাইভেট সাবনেটে আছে, সেটা ইন্টারনেট পাচ্ছে নেট গেটওয়ে দিয়ে। আর এই অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতেছে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দিয়ে পাবলিকলি। সো ইটস সেপারেট। এটা পাবলিক, এটা হলো প্রাইভেট সাবনেট। প্রোডাকশন গেটে আসলে এভাবেই অ্যাপ্লিকেশন গুলো আলাদা করা হয়, এই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দিয়ে বা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার দিয়ে। সো মোস্ট অফ কেস আসলে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ইউজ করা হয়। নেটওয়ার্ক লোড ব্যালেন্সারের কিছু লিমিটেশন আছে, আপনারা জানেন সেটা টিসিপি লেয়ারে কাজ করে, আর অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার হলো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে। সো নেক্সট স্টেপ হলো আমার এই ক্লাউড ফন্ট আমার অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সারের সাথে অ্যাটাচ করা। তো আমরা ক্লাউড ফন্টে যাব, এন্ড আমরা ক্লাউড ফন্ট ডিস্ট্রিবিউশন এখানে যাব। এখানে আপনার ডোমেইন নেমটা দিতে হবে। এন্ড সো এখানে এই যে লোড ব্যালেন্সার আমরা সিলেক্ট করব। সো এখানে সরি, এখানে নট সরি, এখানে আমাদেরকে দিতে হবে যেটা আপনার লোড ব্যালেন্সার। ট্রাফিক কোথায় যাবে, এই ক্লাউড ফ্রন্ট থেকে কোথায় যাবে? লোড ব্যালেন্সারে যাবে। দেন HTTPS না, HTTP দিয়ে আমরা শুরু করব। পরে আমরা এটাকে রিডাইরেক্ট করব। দেন অপশন পাথ নট নিডেড আমাদের এই মুহূর্তে। আমরা রিডাইরেক্ট করব HTTP টু HTTPS এ। এন্ড ক্যাশিং, ক্যাশ আপনার চাইলে অরিজিন ক্যাশ বা আপনার যে ক্যাশ অপটিমাইজ আপনার মতো করে আপনি ক্রিয়েট করতে পারেন, ইউজ করতে পারেন। এন্ড ডো নট ক্রিয়েট ওয়াফ এন্ড সার্টিফিকেট, এটা আমাদের একটা ভ্যালিড, এটা হলো আমাদের ডোমেনের জন্য। ওকে। এন্ড সিনেম, সিনেমটাও আমরা দিয়ে দিব আমাদের ডোমেন নেম। তো আমাদের ডোমেন নেম কি আমরা নিয়ে নেই, এখান থেকে কপি করে নেই। সরি, আমি লিখতে চাচ্ছি না তাই এখানে আসতেছি, লিখে দিলে হয়ে যেত। ওকে, এন্ড সিনেম, ওকে, এন্ড এভরিথিং ইজ অলরাইট। ক্রিয়েট ডিস্ট্রিবিউশন। ওকে, এবার আমরা আমরা ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন ক্রিয়েট করে ফেললাম, যেটা আসলে আমাদেরকে ট্রাফিক ফরওয়ার্ড করবে কোথায়? আমাদের যেই অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আছে সেখানে। কারণ আমরা এই ক্লাউড ফ্রন্ট ক্রিয়েটের সময় আমরা সোর্স বলে দিয়েছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। তো আমাদের ডিস্ট্রিবিউশনের ARN দিয়ে দিয়েছে এটা, এবং ডিস্ট্রিবিউশন নেম হলো এটা, ARN হলো এটা। তো এবার আমরা হোস্টের জন্য যাব, হোস্টের জন্য ক্লিক করব। আনটিল এটা ডেপ্লয় হওয়া পর্যন্ত আপনি ট্রাফিক পাবেন না, বাট এখানে এন্ট্রি দিয়ে রাখতে পারেন। তো লেটস আমরা আগে এন্ট্রিটা দিয়ে নেই। ক্রিয়েট, দেন আমরা মেইন রুট ডোমেইনে রাখবো, এলিয়াসে যাব। এখানে এবার আপনি কার সাথে আপনি এটা ম্যাপিং করবেন। আমরা এতদিন কিন্তু ক্লাউড ফ্রন্ট সরি, ওটা ছিল আপনি যখন এখানে ক্লাউড ফ্রন্ট ক্রিয়েট করবেন তখন S3 থেকে নাকি লোড ব্যালেন্সার থেকে সেটা। ওকে, কিন্তু এখানে সেম। এটা হলো আপনি রাউট ট্রাফিকটা কোথায় করবেন, আমাদের ক্লাউড ফ্রন্ট ডিস্ট্রিবিউশন সেখানে
এন্ড এখানে আপনার ক্লাউড ফ্রন্টটা চলে আসলো এটা। দেন ক্রিয়েট রেকর্ড। তো আপনার এখানে এখন রেকর্ডটা ক্রিয়েট হয়ে যাবে ক্লাউড ফ্রন্টের জন্য। এন্ড এটা যখন ডিপ্লয় ডান হয়ে যাবে তখন আপনার ক্লাউড ফ্রন্ট ক্যাশ কাজ করবে। একদমই প্রোডাকশন গ্রেড একটা এক্সাম্পল যে ক্লাউড ফ্রন্ট উইথ অটো স্কেল আপ অ্যান্ড এএলবি এভরিথিং ইটস অলরাইট এখানে। এন্ড দেখি আমরা রেকর্ড ডিস্ট্রিবিউশন ও স্ট্যাটাস এনেবল বাট ডিপ্লয়িং। ওকে আমরা ট্রাই করি এত পরিমাণ চেঞ্জ হয়। ওকে এবার ডিফারেন্ট দিছে। ঢাকায় কোনটা আগেরটা না নতুনটা? নতুন কোনটা সেটা তো বুঝতেছি না। ওকে লেটস সে আমরা দেখি কি হয়। ওকে হয়ে গেল দেখেন ডোমেইন দিয়ে কিন্তু আপনার এটা থেকে আসতেছে। সো ইটস অ্যানাদার এক্সাম্পল অফ ক্লাউড ফ্রন্ট। তো আমরা ক্লাউড ফ্রন্টের ২ টা ল্যাব দেখলাম। একটা হলো S3 দিয়ে আর একটা হলো সিকিউরিটি গ্রুপ থেকে আ প্রাইভেট জোন, পাবলিক জোন আ এগুলো আলাদা করে নেট গেটে দিয়ে মোটামুটি প্রোডাকশন গ্রেড। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ভাইয়া, আচ্ছা ভাইজান আর্কিটেকচারটা কি আরেকবার একটু ডিসকাস করবেন? মানে আমরা আসলে এখানে ওই কি অ্যাচিভ করছি, মানে আরেকটু যদি 1 মিনিটে বলতেন। ওকে ছোট করে। সিউর, সিউর। সো এখানে আমরা অ্যাচিভ করছি হলো ক্লাউড ফ্রন্ট। তো ক্লাউড ফ্রন্ট আসলে আমাদের অ্যাপ্লিকেশনে কিভাবে আমরা অ্যাটাচ করতে পারি, সেটার জন্য আমরা আগে একটা অ্যাপ্লিকেশন ডেপ্লয় করছি। সেটা হলো EC2 অটো স্কিলিং গ্রুপে প্রাইভেট সাবনেটে, রাইট? কারণ অ্যাপ্লিকেশন সরাসরি পাবলিক ফেসিং করা উচিত না। আ আমরা এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার নিছি। সো কোন ট্রাফিক আমরা আগে ১ম এ ট্রেস করছি যে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার থেকে আমার এই যে এখানে অ্যাপ্লিকেশন হোস্ট করা আছে, সেখানে যায় কিনা। সো ইটস ওয়ার্ক। দেন আমরা যে আচ্ছা ১ম এ আমরা কিন্তু বিপিসি আমরা তৈরি করছি, তাই না? বিপিসি তৈরি করছি, এভেইলেবিলিটি জোন ২ টা এভেইলেবিলিটি জোন সিলেক্ট করছি, প্রাইভেট সাবনেট এবং পাবলিক সাবনেট আলাদা করছি। পাবলিক সাবনেটে ইন্টারনেট পাচ্ছি ইন্টারনেট গেটে দিয়ে, প্রাইভেট সাবনেটে ইন্টারনেট পাচ্ছি নেট গেটে দিয়ে। তো আপনি বলতে পারেন যে আমার প্রাইভেট সাবনেটে ইন্টারনেট কেন প্রয়োজন? কারণ আপনি তো অ্যাপ্লিকেশন ইনস্টল দিবেন, সেই অ্যাপ্লিকেশনে কিছু ডিপেন্ডেন্সি থাকে। প্যাকেজ ইনস্টল করা লাগে। যেমন আমি Nginx সার্ভার ইনস্টল দিছি। তো Nginx সার্ভার তো আগের থেকেই এই EC2 তে থাকবে না। ইন্টারনেট থেকে ডাউনলোড করবে। সেইজন্য আসলে আমি নেট গেটে নিছি। বাট এটাকে কেউ ডিরেক্টলি পাবে না। আউটগোয়িং ট্রাফিক আসলে সে এই নেট গেটে দিয়ে পাবে। নট ইন্টারনেট গেটে। সো আমরা প্লেগ্রাউন্ড তৈরি করে ফেললাম আমাদের বিপিসি, পাবলিক সাবনেট, প্রাইভেট সাবনেট, নেট গেটওয়ে, ইন্টারনেট গেটওয়ে, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এবং EC2 অটো স্কিলিং গ্রুপ যেখানে আমাদের অ্যাপ্লিকেশন আছে। সো অ্যাপ্লিকেশনের সাথে আপনার ডাটাবেজও থাকতে পারে। হোয়াটএভার যাই থাকুক আপনার স্ট্যাটিক অ্যাপ্লিকেশন হলে তো থাকবে না, ডায়নামিক হলে থাকবে। বাট থাকাটা স্বাভাবিক। দেন আমরা সার্টিফিকেট ম্যানেজার থেকে আমরা আমাদের ডোমেইন দিয়ে সার্টিফিকেট ইস্যু করছি। মানে AWS Route 53 তে আমরা ক্লাউড ফ্রন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম এবং সোর্স ডেস্টিনেশন ট্রাফিক থাকবে আমাদের অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। সেটা আমরা ক্রিয়েট করার পরে আমরা আবার AWS এর Route 53 তে গিয়ে আমরা আমাদের যে ডোমেইনটা ছিল সেটা আবার এলিয়াস করে দিলাম এই ক্লাউড ফ্রন্টে। তো আমাদের এখন আসলে ক্যাশিং সার্ভার হয়ে আমাদের এই কনটেন্ট গুলা আ পাবে আমাদের পাবলিকলি যারা অ্যাক্সেস করবে। তারা আসলে রাউটটা এভাবে হবে। রাউটটা হবে ১ম এ সে তো যখনই সে ব্রাউজ করবে তার DNS সেটা ট্র্যাক করবে যে কোথায় আছে। তো DNS এ আমাদের এন্ট্রি দেওয়া আছে আসলে এই ক্লাউড ফ্রন্ট এর ARN বা ক্লাউড ফ্রন্ট এর নেম। তো ক্লাউড ফ্রন্ট এর নেমে আসলে ক্লাউড ফ্রন্ট সে চেক করবে তার কাছে এই অ্যাপ্লিকেশন যে আছে তার কোনো ক্যাশ আছে কিনা। তার কাছে কোনো কনটেন্ট আছে কিনা যে অ্যাপ্লিকেশনে যাচ্ছে। তো যদি থাকে সে ক্যাশ থেকে দিয়ে দিবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার ও আসবে না, EC2 তেও আসবে না। তার যেই ক্যাশিং সার্ভার আছে এখান থেকেই ট্রাফিক তার কনটেন্ট পেয়ে যাবে। এখানেও আসবে না। যদি দেখে যে কনটেন্ট সে সার্চ করতেছে
খুঁজতেছে সেটা তার কাছে নাই। তার যে ক্যাশ আছে তার কাছে নাই। সে তখন অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার এর কাছে পাঠাবে। আর অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার আমাদের অ্যাটাচ করা আছে কার সাথে? এই টার্গেট গ্রুপ এর সাথে। আর টার্গেট গ্রুপ আমাদের কোথায় আছে? এই অটো রিস্কিলিং গ্রুপ এর সাথে আছে। সো এটা ছিল আমাদের আজকের এই ল্যাবটার টার্গেট বা এই ল্যাবটার পুরোটা সামারি। আমরা কি করলাম? মানে আমরা হচ্ছে ক্যাশিংটা আসলে এনশিওর করছি আর কি। এর আগে করছি S3 তে হোস্ট করে, এখন হচ্ছে যে একটা EC2 তে হোস্ট করে আমরা ক্যাশিংটা এনশিওর করছি, মানে এক্সাক্টলি, ক্যাশ থেকে যেন সার্ভ করতে পারি। এক্সাক্টলি, এক্সাক্টলি। সো ও ওকে। সো এটা ক্লিয়ার? আমরা কে যেন আমাকে বলছিল যে স্ট্রিকি সেশনের কথা, তাই না? আমি বলছিলাম ভাইয়া, মানে ওইটা তো এটার সাথে রিলেটেড, মানে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা। এখানেই আছে এটা। আমরা যে টার্গেট গ্রুপটা ক্রিয়েট করছি, এখানে দেখেন আপনি। তো টার্গেট গ্রুপ এখানেই মনে হয়। কোথায় যেন? আ টার্গেট গ্রুপ, অ্যাকশন, টার্গেট গ্রুপ এট্রিবিউট এখানে দেখেন এটা কি আছে? রাউন্ড রবিন। অর্থাৎ একবার এখানে যাবে আরেকবার এখানে যাবে, তাই না? অ্যান্ড এখানে স্টিকিনেস, টার্ন অন স্টিকিনেস। এই যে এখানে আপনি সেকেন্ড দেন। যে এটা 1 সেকেন্ড ইজ এনাফ। তো সেভ সেন্স। তো এখন একবার কেউ যদি আমার এখানে আসে, দ্বিতীয়টাতে আসলে সাথে, সাথে পাঠাবে না। তার সেশনটা আসলে ১ম টা যেখানে গেছে রিকোয়েস্টটা সেখান থেকে আবার যাবে, ব্যাক করবে। আপনি এখান থেকে এটা করে দিতে পারেন। ওকে? এটা কি ভাই কোনো একটা সিনারিও বলা যায়, মানে আসলে কতক্ষণ পর্যন্ত এটা মানে এনাবল করা, বা মানে রিকোয়েস্ট তো আমার তো কয়েকটা সার্ভার হইতে পারে, মানে হ্যাঁ, ফার্স্ট। এটা আসলে ডিপেন্ড করে। আপনার একটা রিকোয়েস্টের একটা সার্কেল কমপ্লিট হতে কতক্ষণ লাগে। এটা আপনার অ্যাপ্লিকেশন ডিজাইনের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনার একটা অ্যাপ্লিকেশন আ তার যে একটা রিকোয়েস্ট হ্যান্ডেল করতে কতক্ষণ সময় লাগে এবং কোথায়, কোথায় যায়। বুঝতে পারছেন? যদি আপনার কয়েকটা অথেন্টিকেশন আছে, যেটা আসলে আপনার একটা EC2 ইনস্ট্যান্স এ আছে বা একটা অ্যাপ্লিকেশন এর মধ্যে আছে। সে অন্য কোনো সার্ভিসে আর যাওয়া লাগে না। একটা URL এ আছে। তখন আপনি ২ সেকেন্ড ১ সেকেন্ড দিতে পারেন। এটা আসলে অ্যাপ্লিকেশন এর উপরে ডিপেন্ড করে। আপনার অ্যাপ্লিকেশন যে রিকোয়েস্টটা যাবে, সে রিকোয়েস্টটা একটা রিকোয়েস্ট সে কতক্ষণের মধ্যে হ্যান্ডেল করে। সে যাতে আবার ২য় সার্ভারে না যাওয়া লাগে। আচ্ছা, এটা আসলে অনেক সিনারিও আছে আর কি। সিনারি আছে, রাইট? ওকে। তো আপনারা কে যেন নেটওয়ার্ক লোড ব্যালেন্সার এর কথা বলেছিলেন, তাই না? আমি বলছিলাম তো ভাইয়া। ওকে, হুম। সো ফার কোথায় যেন লোড ব্যালেন্সার? এই যে এখানে লোড ব্যালেন্সার। সো একই জিনিস বাট একটু ডিফারেন্ট আছে। আচ্ছা আমি তাহলে এটা ডিলিট করে দেই। এটা আমাদের এই মুহূর্তে আচ্ছা এটা মানে থাকুক। নেটওয়ার্ক লিঙ্কের কাহিনীটা হচ্ছে আমাকে ভাই, মানে এতটুকু হচ্ছে যে মানে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কোথায়, আমি কখন ইউজ করব, হ্যাঁ, আমি 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 দেখাচ্ছি সেটা এটা আর ডিফারেন্সটা কি। কোথায় আপনাকে আমি দেখাচ্ছি। আমি আগে অটো স্কেলিং গ্রুপটা ডিলিট করে দেই। টার্গেট গ্রুপটা ডিলিট করে দেই। আচ্ছা, ওকে এটা হোক। অটো স্কেলিং গ্রুপটা আগে ডিলিট হতে হবে মেবি তারপরে। ওকে, সো আমরা যদি লোড ব্যালেন্সারে যাই, আমরা যখন লোড ব্যালেন্সার ক্রিয়েট করছিলাম এখানে দেখেন ২ টা লোড ব্যালেন্সার, ৩ টা লোড ব্যালেন্সার এখানে আছে সিনারিওতে। তো এখানে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার দেখেন এটা সে HTTP অথবা HTTPS ট্রাফিক কে সে হ্যান্ডেল করে। আর এখানে দেখেন নেটওয়ার্ক লোড ব্যালেন্সার সে আসলে তার NLB দিয়ে TCP, UDP অথবা TLS এই ধরনের রিকোয়েস্ট হ্যান্ডেল করে। আমরা যদি এখানে ক্রিয়েট করি, এখানে লাইক মাই NLB এখানে নাম দিলাম। তো এটা ইন্টারনেট প্যাসিং obviously এখানে আপনি ফ্রড বিপসি দিতে পারেন অ্যান্ড লাইক সাবনেট অবশ্যই কোনটা হবে? পাবলিক। এটা প্রাইভেট এসে গেছে। এটা পাবলিক। ওকে। অ্যান্ড সিকিউরিটি গ্রুপ আচ্ছা সিকিউরিটি গ্রুপ আমরা আমাদের এটা এলবির জন্য একই। ওকে এটা দিলাম। এখানে টার্গেট গ্রুপ তো আমাদের নাই। তো এখানে দেখেন যখনই আপনি নেটওয়ার্ক লোড ব্যালেন্সার সিলেক্ট করলেন, এখানে কি চলে আসলো? TCP, নট HTTP। বুঝতে পারছেন? সো হ্যাঁ, এটা তো লেয়ার 4 এর, এটা এই জন্য এটা সিলেক্ট হয়ে হ্যাঁ, গেছে আর কি। এখন তাহলে ডিফারেন্সটা আসলে মূলত কোথায়? আমরা যদি আবারও আগের এটা কোথায়? EC2 তে যাই এবং আমাদের লোড ব্যালেন্সারে যাই। এখানে লোড ব্যালেন্সারে যাই। এখানে আমরা লোড ব্যালেন্সার
দেন আমাদের টার্গেট এই যে লিসেনার এখানে, তাই না? এখানে দেখেন আমরা ট্রিবিউট রুলস এ গিয়ে অ্যাকশনে এড এ গিয়ে আমরা লাইক পিং নেক্সট এড কন্ডিশন আমরা হোস্ট পাথ লাইক স্ল্যাশ পিং এ গেলে হ্যাঁ আপনার কোথায় যাবে? ওকে, এই যে এখানে আপনি নেক্সট যান, এখানে আপনি ফরওয়ার্ড করতে পারবেন এবার। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন ডোমেইন এর পরে কেউ যদি স্ল্যাশ পিং এ দেয় আপনার আপনি এএলবি তে আপনি এটা রিডিরেক্ট করে আলাদা টার্গেট গ্রুপে নিয়ে যেতে পারবেন। এই যে দেখছেন টার্গেট গ্রুপ চলে আসছে। ইভেন আপনি অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক লোড ব্যালেন্সারে আপনি অ্যা এটাকে এএলবি কে আপনি নিতে পারবেন। তো ওইখানে কিন্তু এই যে রিডাইরেক্ট ইউআরএল, ফরওয়ার্ডিং টার্গেট গ্রুপ, রিডাইরেক্ট ইউআরএল এগুলো কিন্তু আপনার এই নেটওয়ার্ক লোড ব্যালেন্সারে এমন কোনো কিছু নাই। আমরা যদি ক্রিয়েট লোড ব্যালেন্সার যাই, এই যে এখানে একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে বলবে। অ্যা সেটা একটা টার্গেট গ্রুপ হইলে হয়, নো ইস্যুস। কিন্তু ওইখানে কিন্তু এই ধরনের আসলে আপনি পাথ বেস রাউটিং, হোস্ট বেস রাউটিং এই ধরনের কোনো অপশন নাই। যেটা স্ট্রেইট ফরওয়ার্ড। বুঝতে পারছেন? একটা তাইলে হলো ভাই অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, একটা হলো নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। একটাতে আপনি আপনি আ পাথ বেস আপনি রাউটিং করে আপনি ডিরেক্ট আপনি আ টার্গেট গ্রুপে পাঠাতে পারবেন। আর কিন্তু এই ধরনের কোনো আ ফেসিলিটি নাই যেটা নেটওয়ার্ক লোড ব্যালেন্সার। আমি সামারিটা বলতেছি। সেটা আসলে আ সিনারিও বেস ডিফারেন্ট হয়। এলবি সাধারণত আ লাইক স্ল্যাশ সামথিং যেটা HTTP লেয়ারে কাজ করে। আর আপনার এনএলবি আ টিসিপি লেয়ারে কাজ করে। আরো কিছু সিনারিও আছে। আ লাইক আপনি উম এ এল এনএলবি কিন্তু অনেক ফাস্টার দ্যান এএলবি। তার কারণ হলো সে ডিরেক্ট টিসিপি তে কাজ করে। আর অ্যাপ্লিকেশনের এএলবির কিন্তু একটা প্রসেস করা লাগে। তার পাথ আছে কিনা, তার প্রোটোকল কোনটা। অ্যাপ্লিকেশন মানে HTTP আবার সে টিসিপির উপর ডিপেন্ডেন্সি আছে। বাট টিসিপি ইটসেলফ ডিরেক্ট ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। আর অ্যাপ্লিকেশন লেয়ারে আসতে হলে তাকে আবার কিন্তু টিসিপি লেয়ারেও যাইতে হবে। ওকে? তো এইজন্য এএলবি কে হাই লেটেন্সি বলা হয়। আ মানে রেদার দ্যান টিসিপি। মানে আমরা তো সেগুলা মাইক্রো সেকেন্ডের নিচে চলে আসে। আমরা সেগুলো অত বুঝি না। আ বাট আ উম এটা আসলে হয়। অ্যান্ড স্ট্রিকি সেশন যেটা বললাম আমরা, সো স্ট্রিকি সেশন এর একটা ব্যাপার আছে যেটা আসলে সোর্স আইপি এর উপর ডিপেন্ড করে। আর এএল বিটটা হলো আসলে কুকিজ এর উপর ডিপেন্ড করে যে সে কুকিজ অনুযায়ী সে আসলে এই স্ট্রিকিনেস টা ধরে রাখে। অ্যান্ড এএলবির টার্গেট হইতে পারে আইপি অ্যাড্রেস অথবা ইনস্ট্যান্স যে এখানে। আর সরি এনএলবির। আর এএলবির ইনস্ট্যান্স হইতে পারে বা ল্যামডা ফাংশন ডিফারেন্ট জিনিস হইতে পারে। তো মূলত আপনি একটা হলো টিসিপি লেয়ারে কাজ করবে, আরেকটা হলো HTTP লেয়ারে কাজ করবে। আপনি পাথ বেস রাউটিং করতে পারবেন। আপনি এখানে কন্ডিশন দিতে পারবেন। লাইক এখানে আমি পিং দিলাম লাইক স্ল্যাশ লগইন, লাইক স্ল্যাশ হোম, লাইক স্ল্যাশ কনট্যাক্ট। এই ধরনের ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আপনি রিডাইরেক্ট করে দিতে পারবেন ডাইরেক্ট এখান থেকেই। বুঝতে পারছেন? একটু তাহলে একটু কি ভাই আমি কি মানে হাই ট্রাফিক হ্যান্ডেল করতে হবে পারে এই ধরনের সিনারিওতে আমি নেটওয়ার্ক ফ্লেক্সিবিলিটি সবচেয়ে বেশি এলবি তে। আপনার ট্রাফিক হ্যান্ডলিং, ট্রাফিক রিডাইরেক্ট এগুলা সব এলবি তে করতে পারবেন। এনএলবি তে এভাবে ফ্লেক্সিবিলিটি কম আরকি। আপনাকে ওই একটা টার্গেট গ্রুপেই করতে হবে। আপনার অ্যাপ্লিকেশন এন্ড থেকে হ্যান্ডেল করতে হবে। আর আপনি অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার থেকেই অনেক কিছু ট্রাফিক হ্যান্ডেল করে দিতে পারবেন যে কোনটা কোথায় যাবে। মাল্টিপল টার্গেট গ্রুপে আপনি মাল্টিপল লিসেনার আপনি এড করতে পারবেন। লাইক এটাকে কি বলা হয়? প্রিফিক্স দিয়ে। ওকে লাইক স্ল্যাশ অর্ডার অ্যাপ্লিকেশন ডোমেইনের পরে স্ল্যাশ অর্ডার দিলে তার অর্ডার ফেজটা চলে আসবে। সো আপনার অর্ডার ফেজটা যদি একটা টার্গেট গ্রুপে রাখেন EC2 ইনস্ট্যান্স এ সেখানে চলে যাবে। আপনার জাস্ট লগইন সেটা আরেকটা সার্ভার স্ল্যাশ লগইন এ চলে গেল। তাই না? কারণ লার্জ অ্যাপ্লিকেশন গুলা কিন্তু মাইক্রো সার্ভিস করে। মাইক্রো সার্ভিস বলতে আবার ডকারে চালাতে হবে তা না। মাইক্রো সার্ভিস বলতে কিন্তু ফুল অ্যাপ্লিকেশনটাকে কয়েকটা ভাগে ভাগ করে আসলে আলাদা, আলাদা সার্ভিস গুলা রাখা। যেমন লগইন একটা সার্ভিস হইতে পারে, অর্ডার একটা সার্ভিস হইতে পারে, পেমেন্ট একটা সার্ভিস হইতে পারে, তারপরে তার প্রোডাক্ট একটা সার্ভিস হইতে পারে। এই ধরনের আরকি। মাইক্রো সার্ভিস বলতে আসলে যে শুধু
কুবারনেটিস তা কিন্তু না। হ্যাঁ, মানে এগুলা করলে ম্যানেজটা ভালো হয় আর কি, না হলে হ্যাঁ, তো আপনার হোস্টিং এর সেটিংস প্রবলেম। যদি কোনো ইস্যু হয় আপনার সব একসাথে হয়ে যায় না, মানে ডাউন হয়ে যায় না বা জি, আনএভেলেবল হয়ে যায় না আরকি। জি। আচ্ছা, ওকে। হ্যাঁ, সো আমি একটা গ্রুপ আজকে একটা দিছিলাম, আপনি একটু যদি এই সম্বন্ধে কিছু বলা যাবে যে হ্যাঁ, হ্যাঁ।